বাপের বাড়ি যে মেয়েটা এক গ্লাস পানি ঢেলে খায় নাই, সেই মেয়েটা শ্বশুরবাড়িতে এসে কি কি কাজ করে সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আমি আমার জামা কাপড়গুলো সব কিছুই ওয়াশিং মেশিনে দিচ্ছিলাম। জাইনের যত নোংরা জামা কাপড় আছে সেগুলো আমি ওয়াশিং মেশিনে দিচ্ছিলাম। আর তোমার ভাই এদিক থেকে বলতেছে যে আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে দাও। তো তারপর আমি বলতেছিলাম ঠিক আছে ধুয়ে দিব, দাও আমার কাছে সব জামা কাপড় যেগুলো তোমার নোংরা হয়েছে সবগুলো আমাকে দাও। তো কি করলো, আমাকে দিল। দেওয়ার পরে বলতেছে তুমি এই বাথরুমে ধোবা, ওয়াশিং মেশিনে না। তো তারপরে আমি বলতেছি আশ্চর্য ঘটনা, বাথরুমে কেন ধুইতে যাব? আর আমি বাথরুমে কখনোই জামা কাপড় ধুইতে পারি না, চিনি আমার সবসময় দেওয়া হয়। তো তোমাদের ভাইয়ার এটা একটা জিদ নাকি আমি বুঝি না, কিন্তু নর্মালি ও হাতেই ধোয় সবসময়। তো আমাকে বলতেছে যে আমাকে ধুতে হবে। পরে চিন্তা করলাম যে স্বামী একটা কথা বললো, এটার অবাধ্য কিভাবে হই। ঠিক আছে যাই হোক, তোমার জামা কাপড় আমি ধুয়ে দিই। পরে আর কি করার, বাথরুমে চলে গেলাম। তারপরে আমি ডিটারজেন্ট পাউডারগুলো গুলিয়ে নিলাম। তারপরে তোমাদের ভাইয়া দেখো এই স্টাইলে আমাকে জামা কাপড়গুলো দিচ্ছে, আর আমার মাথার উপরেই দিতেছে। আর আমি কি হাসবো না কি কানবো, এমনি তো দুঃখ লাগতেছে, কারণ হাতে আমি জামা কাপড় কিভাবে ধুবো সেই চিন্তায়। আর তোমাদের ভাইয়া আমাকে এভাবে ফিকায় ফিকায় দিতেছে। তো বিহাইন্ড দ্য সিন একদমই হাসতেছিল, আর আমাকে হাসানোর চেষ্টা করতেছিল যে আমি কোন ফান্দে পড়ছি এই জন্য। আর ও গান গাইতেছিল ফান্দে পড়িয়া বগা কান্দে। আসলে সংসারে সব কাজ করতেই হবে, এটাই স্বাভাবিক। আমি কিন্তু জামা কাপড়গুলো খুঁজে খুঁজে বের করতেছিলাম, জাইনের কোন জামা কাপড়গুলো ধোয়া কোনটা আধোয়া। তো আমি খুঁজে পাইতেছিলাম না আসলে। তারপরে নাক দিয়ে স্মেল নিয়ে নিয়ে তারপরে আমি বুঝতেছিলাম যে কোনটা আসলে ওর জামা পরছে ও আরেকবার। আসলে জাইনের জামা কাপড় দেখলে চেনা যায়, আবার কিছু কিছু জামা চেনা যাইতেছিল না। ও কিন্তু পরে একটা সেটার সাথে সাথেই নোংরা করে ফেলে, তারপরে কিন্তু দেখলেই চেনা যায়। আচ্ছা, শ্বশুরবাড়িতে এত এত কাজ করি, সেটা কি সবাই বিশ্বাস করে না? আমি তো বুঝি না। আমি এত কাজ কাম করি, করার পরে সবার শেষে এসে সবাই বলে যে তুমি তো কিছুই করো না, তুমি বাসায় বসে থাকো। ভাইরে ভাই, আমি অনেক কাজই করি, ঠিক আছে। যেই মেয়েটা এক গ্লাস পানি খেয়ে তারপরে বাসা থেকে বের হইতো না, বাসায় এসে এক গ্লাস পানি ঢেলে খাইতো না, সেই মেয়েটা অনেক বেশিই কাজ করে শ্বশুরবাড়িতে এসে। সেটা কিন্তু সবাই বোঝে। যেমন হচ্ছে দুপুরে রান্না বান্না, তারপরে রাতের খাবার দাবার রেডি করা, সবাইকে খাবার সার্ভ করা, তারপরে ঘর ক্লিন করা, জাইনকে একটু পরপর খাবার রেডি করে খাওয়ানো, এগুলো কি কাজ না? এগুলো অনেক বেশি বড় কাজ। কারণ হচ্ছে আমি আগে কিছুই করতাম না, আর এখন অনেক কিছুই করি যেটা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুরবাড়িতে এসে কখনোই শুনি নাই যে তুমি এটা পারো না, তুমি এটা করতে পারো না। আসলে আমি সবকিছুই আমার নিজের সাথে মানিয়ে নেই, এটাই হচ্ছে। যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসছি তখন তো আমার সবকিছুই উল্টাপাল্টা লাগতো, কারণ শাশুড়ির সাথে আমার কোনো কিছুই মেলতো না। আমি যেভাবে বড় হয়েছি এখানে এসে দেখছি সবকিছুই অন্যরকম পরিবেশ। তো এখন আল্লাহ রহমতে 5 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে বিয়ে। তো এখন কিন্তু অনেক কিছুই বুঝি, যেটা কিন্তু আমার শাশুড়িও মেনে নেয়। আর আরেকটা কথা, শ্বশুর শাশুড়ির বাসায় গিয়ে যদি শ্বশুর শাশুড়িকে কন্ট্রোল করার চেষ্টা করো কখনো, তাহলে তোমরা কেউই কখনো হ্যাপি হতে পারবে না। প্রথমেই তোমাদের চেষ্টা থাকতে হবে তাদেরকে মন জয় করার। তুমি কোন কাজটা করলে তাদের মন জয় করতে পারবা সেটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তোমাদের ভাইয়া কিন্তু আজকে আমাকে খুব বেশি জোর করে নাই, বলেছে জাস্ট। তারপরে কিন্তু আমি ধোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। আর এখানে দেখো আমার বসতেও অনেক কঠিন হচ্ছে। যাই হোক, সব জামা কাপড়গুলো আমি কেচে দিচ্ছিলাম। তারপরে দেখি জাইনের জামা কাপড়গুলো এত এত ময়লা বের হচ্ছে। আসলে আমি জাইনের জামা কাপড়, আমার জামা কাপড় হাতে ধুই না, সবসময় আমি মেশিনেই দিয়ে দিই। যখন দেখি জাইনের কোনো জামার সামনে বুকের পার্টের মধ্যে ময়লা লেগেছে, তখন সেটাকে আমি হাত দিয়ে ডলে তারপরে কিন্তু ওয়াশিং মেশিনে দিয়ে দিই। সো তোমরা যারা বাচ্চাদের কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দিবা, তারা বাচ্চাদের কাপড়গুলো সামনে গলার দিক দিয়ে ঘষে তারপরে কিন্তু ওয়াশিং মেশিনে দেবা, তা না হলে কিন্তু সেটা নোংরাই থেকে যায়। আসলে কি, একটা মেয়ে মানুষ যখন তার বাবার বাসা থেকে শ্বশুর বাড়িতে চলে আসে তখন কিন্তু তার সবকিছুই নতুন লাগে। আর তখন যদি শ্বশুর শাশুড়ি ননদ ননা সেগুলো সবাই মিলে যদি তাকে হেল্প না করে, তাহলে কিন্তু সেই মেয়েটা সেখানে থাকতেই পারে না। তো এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা সমাজে দেখা যায় যে শ্বশুর শাশুড়ি সবাই অনেক বেশি হেল্পফুল হয়। এর জন্য কিন্তু মেয়েরা অনেক অনেক কাজ করতে পারে, অনেক অনেক বড় হচ্ছে এখন। আজকে কিন্তু আমি জামা কাপড়গুলো যে ধুচ্ছি এই জন্য আমাকে একটা গিফট দেওয়া হবে। তোমাদের ভাই আমাকে বলেছে তোমাকে একটা গিফট দেবো, আসলে দেখা যাক কি গিফট দেয় সে আমাকে।
তো আমার জামা কাপড় কিন্তু প্রায় ধোয়া শেষ হয়ে যাচ্ছে, মানে কাঁচা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলোকে ধুবো, আর দুই একটা জামা কাপড় আছে। তো এগুলো ধোয়া শেষ হয়ে গেলে আমি রোদ্রে শুকাতে যাব। আর রোদ্রে শুকাতে গেলে কিন্তু আমি আমার বাসার নিচেই দিয়ে দিব, কারণ ছাদে যেতে অনেক বেশি ঝামেলা, 3 তলায় উঠতে অনেক বেশি কষ্ট। তার জন্য কিন্তু আমি আমাদের বাসার সামনেই যে জায়গা স্পেস আছে সেখানেই দিব, আর সেখানেও অনেক রৌদ্র পড়ে। তো ওই রোদে কিন্তু জামা কাপড় সবই শুকিয়ে যায়। আচ্ছা, তোমরা কারা কারা শীতের শপিং করেছো? জাইনের জন্য কিন্তু শীতের শপিং করা হয়ে গেছে। তো সেই শপিং দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। জাইনের জন্য কিন্তু অনেক শপিং করেছি, সো সেই শপিংগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। আচ্ছা, তোমরা কে কে শপিং করেছো আমাকে একটু বলো তো। আর বাচ্চাদের জন্য কে কোথা থেকে শপিং করেছো, কত টাকা শপিং করেছো সেটাও আমাকে একটু জানিও। আর আমাদের কিন্তু শীত গরম আসলেই সবার আগে চিন্তা হয় যে বাচ্চার জন্য কি কিনবো, বাচ্চার কি লাগবে। আমাদের নিজেদের কথা কিন্তু এখন ভুলেই যাই। আর আগে কিন্তু সবসময় চিন্তা হতো আমি কি কিনবো, আমার কোনটা পছন্দ। কিন্তু এখন কিন্তু পুরাই ডিফারেন্ট হয়ে গেছে। বিয়ের পরে কিন্তু নতুন যখন হাজব্যান্ড হয়েছে তখন শুধু চিন্তা করতাম যে তোমাদের ভাইয়ের জন্য কি কিনবো, আমার নিজেরটা কিন্তু তখন বাদ হয়ে গেছে। সব চিন্তাই হচ্ছে জাইনের কি লাগবে। আসলে বাবার বাসায় এক গ্লাস পানি ঢেলেও খাওয়াটা, এটা হচ্ছে কথার কথা। বাবার বাসাতেও কাজ করে মেয়েরা, এমন না যে কিছুই করে না, কিন্তু বাবার বাসায় যেই কাজটা করে সেটা শ্বশুরবাড়িতে সেই কাজটা কিছুই না। কারণ এটা হচ্ছে আমার নিজের সংসার, আর ওইটা কিন্তু আমার সংসার ছিল না। সো ওইটা আমার মায়ের কন্ট্রোলে ছিল, আর এটা হচ্ছে কি আমার কন্ট্রোলে থাকবে, এটাই হচ্ছে স্বাভাবিক। সো আমার শ্বশুরবাড়ি একরকম, মায়ের বাড়ি আরেক রকম। এই জন্যই কিন্তু মেয়েরা বলে যে আমি এক গ্লাস পানিও ঢেলে খাই নাই বিয়ের আগে, আর এখন কত কাজই করি। হ্যাঁ, যে কাজটা করি সেটা আসলে চোখে বাজার মতোই, কারণ আমরা যেহেতু কোনো কাজই করতাম না মায়ের বাসায়, সো শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকটা জিনিসই করা অনেক বেশি টাফ হয়েই যায়। কিন্তু এটা কিন্তু মেয়েরা সামলে নেয়। মেয়েদের কিন্তু আমার জামা কাপড় ব্যাপারই ধোয়া শেষ। এখন আমি এগুলো কাপড় চোপড় নেড়ে দিতে যাব, সেটা হচ্ছে বাইরে, কারণ বাইরের জায়গাটাতে অনেক বেশি রৌদ্র হয়, আর এই রৌদ্রতেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো এই জামা কাপড়গুলো কিন্তু আমি ছাদে দিব না, কারণ ছাদ হচ্ছে 3 তলা, সেখানে যেতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে। সো নিচতলাতেই বাইরে দিয়ে দিব। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর আজকের ভিডিওর শেষ প্রান্তে কিন্তু চলে এসেছি। তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এই যে দেখো, আমাদের বাইরের প্লেসটা কিন্তু অনেক সুন্দর, অনেক গাছগাছালি দিয়ে ভরা। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার শ্বশুর বাড়ি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।